This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু আমাদের রাজ্যের দিকে নজর রাখবো, কারণ আম্বেদকর ইস্যুতে এবার পথে নামছে তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল হচ্ছে। মিছিলে কুণাল ঘোষ সহ অন্যান্য নেতারাও রয়েছেন। সরাসরি লাইভে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। ছবি দেখবো আমরা। এবং সৌরভ, এখনকার কি পরিস্থিতি একটু জানাও। রনিপা, আম্বেদকর ইস্যুতে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকেই কিন্তু এর প্রতিবাদ করছে এবং আজকে গোটা বাংলা জুড়ে তারা প্রতিবাদে সামিল হয়েছেন। এই মুহূর্তে মানিকতলায় প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন কুণাল ঘোষ। দাদা, প্রথম দিনই আপনারা এটার প্রতিবাদ করেছিলেন এবং আজকে পথে আপনি নেমেছেন। এই যে বাবা সাহেব আম্বেদকরকে যেভাবে অমিত শাহ অপমান করেছেন, তৃণমূল কংগ্রেস সংসদের ভেতরে এবং বাইরে তার প্রতিবাদ করছে। এটা শুধু বাবা সাহেব আম্বেদকরকে অপমান নয়, এটা সংবিধানকে অপমান, সংবিধান প্রণেতাদের অপমান, দেশের আত্মাকে অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সর্বত্র প্রতিবাদ মিছিল মিটিংয়ে নেমেছে। আমরা কলকাতার 28 নম্বর ওয়ার্ডে এখন মিছিল করছি। এরপর দুপুর 2টো থেকে 3টে বুথ ভিত্তিক প্রচার হবে। এখন আমরা একটা ওয়ার্ডে কেন্দ্রীয় র্যালি করছি। কিন্তু সেই কেন্দ্রীয় র্যালি নিয়ে রাজাবাজারের দিকে চলেছেন কুণাল ঘোষ। এবং শুধুমাত্র কুণাল ঘোষ নন, আজকে কিন্তু দিনভর তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ তারাও কিন্তু রাস্তায় নামবেন। নিঃসন্দেহে 2026-এর নির্বাচনের আগে দলিত ভোট ব্যাংকের পরিপ্রেক্ষিতে অমিত শাহর এই মন্তব্যের কড়া নিন্দা করে পথে নামা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বেশ, অনেক ধন্যবাদ সৌরভ। তুমি নজর রাখো। দেখুন, আম্বেদকর ইস্যুতে পথে নামলো তৃণমূল। মানিকতলা থেকে রাজাবাজার পর্যন্ত চলছে মিছিল। বঙ্গ বিজেপির খবরে একটু নজর রাখবো, কারণ বঙ্গ বিজেপির মধ্যে এবার কিন্তু একটু কোন্দল সৃষ্টি হয়েছে। মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তার সময়ে দলে গোষ্ঠী ছিল না, দাবি বিজেপি নেতার। TV9 বাংলায় এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই যে বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে পার্টি। যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি। সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে, মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের। আপনি কি বলছেন, নেতারা আসছে কিন্তু ভোট আসছে না, লোক আসছে না? সেটা হতে পারে, না হলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে, আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন, ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সেই দুটো পর্যালোচনা করার দরকার আছে। মিঠুন চক্রবর্তী প্রকাশ্যে বলছেন লকেট চট্টোপাধ্যায় হেরেছেন গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। দেখুন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে। 41% ভোট আমরা পেয়েছি, পশ্চিমবাংলায় রেকর্ড। তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি, বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে। আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম। পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে। তো আজ যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন, তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত। সত্যি সত্যি গোষ্ঠী আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই, যদি থাকে কেন হয়েছে, তার সমাধান কি বার করতে হবে। অনেকে বলছেন যে শুভেন্দুবাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনিই সব থেকে বেশি অ্যাক্টিভ এবং এভাবেই পার্টি ঘুরে দাঁড়াতে পারে। দেখুন, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন, MLA MP হতে পারেন, তার যোগ্যতা থাকলে। তার জন্য দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হচ্ছে জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া হয়, তাকে নেতা করা উচিত। রাজনীতির রেজাল্টটাই সব কিছু। ঢেউ সমুদ্রের মতো আপ ডাউন হয়, এটাকে মেনে নিয়ে এগোতে হবে ঘাত প্রতিঘাতে। নাহলে হঠাৎ গিয়ে পৌঁছে গেলে এই যে অত্যাধিক মেদ হয়ে গেছে শরীরের, সেটাই সমস্যার কারণ হবে। মেদ ঝরছে। কংগ্রেস TMCর যে কালচার আছে না, সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি, অর্গানাইজেশন কি, সিস্টেম কি। তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন তার এবং বিজেপির দুটোই ভালো। নাহলে আমাদের সমস্যা হবে। এই সমস্যা আছে কিছু। দেখুন, বিজেপির মধ্যে বঙ্গ বিজেপির গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। যে তার সময় কোনো গোষ্ঠীকোন্দল ছিল না, এটা যেমন একদিকে। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের পিছল চার্জ গঠনের প্রক্রিয়া। মামলা থেকে অব্যাহতি চেয়েছেন 9 জন। খুব গুরুত্বপূর্ণ একটা খবর যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের পিছিয়ে গেল চার্জ গঠনের প্রক্রিয়া।
মামলা থেকে অব্যাহতি চাইলেন 9 জন। আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা একটা বড় সড়ো মামলা এবং আবার চার্জ গঠনের প্রক্রিয়াটা পিছিয়ে গেল, আর কি কি তথ্য আসছে? আরো একবার আপনাদের জানিয়ে দিই, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের চার্জ গঠনের প্রক্রিয়া পিছিয়ে গেল। মামলা থেকে অব্যাহতি চাইলেন 9 জন। কুন্তল, মানিক তার স্ত্রী, ছেলে, তাপস, সুশীল মেহতা এবং 3টি কোম্পানি এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন। আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দেখো রনিপা, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যারা অভিযুক্ত তাদের মধ্যে 9 জন, এর মধ্যে মানিক ভট্টাচার্য, তার স্ত্রী এবং তার ছেলে, কুন্তল সহ সুশীল মেহতা এবং 3টি কোম্পানি, 9 জন নতুন করে একটি আবেদন জানিয়েছেন। এই নতুন অ্যাপ্লিকেশন জমা করাতে চার্জ গঠনের ফ্রেম দেরি হচ্ছে, যেটা এখানে বলা হয়েছে যে এই মামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, ফলে গোটা মামলা থেকেই তাদের অব্যাহতি দেওয়া হোক। আগে এই মামলাটি শুনবেন সিবিআই এর বিশেষ বিচারক এবং তারপর এই পরবর্তী যে স্টেপ অর্থাৎ চার্জ ফ্রেম গঠন সেটা হবে। আজকে বেলা 2টোর সময় মামলাটি শুনতে পারেন বিচারক এবং তারপর আগামীকাল একেবারে সকালবেলা চার্জ ফ্রেম হতে পারে। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী তোমায়। আইনের প্রতি আমার আস্থা আছে, আমি কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নই।